এত কালো মেখেছি দুহাতে এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। অনেকে বলছেন চিকিৎসার খরচ মেটাতে মেটাতে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষগুলোর কথা যদি আগেই একটু ভাবতো বেসরকারি হাসপাতালগুলো, পরিস্থিতি আজ এমন হতো না। আজ অ্যাপোলো হাসপাতালে গেলেন স্বাস্থ্য দপ্তরের বিশেষ তদন্ত কমিটির সদস্যরা, বয়ান রেকর্ড করলেন চিকিৎসক এবং নার্সদের। পাশাপাশি কলকাতার পর এবার জেলার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলোকে কড়া নজরদারির আওতায় আনছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, এবার থেকে জেলা সফরে গিয়ে সেখানকার বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলোর সঙ্গেও বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। আমরা এই খবরগুলোর পাশাপাশি শোনাবো আরও কিছু মানুষের কথা, এই তথাকথিত আরোগ্য নিকেতনগুলিতে গিয়ে যাদের পোহাতে হয়েছে চূড়ান্ত দুর্ভোগ। কিন্তু আলোচনার শুরুতেই আসুন দেখি ঠিক কী উঠে আসছে অ্যাপোলো কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তদন্ত রিপোর্টে। দেখুন, 1 টাকার জন্য যে ছাড়েনি, এফডির কাগজ জমা নিয়ে নিয়েছে, তাদের থেকে আমি এখন টাকা নেব? ডাক্তার, কর্তৃপক্ষ সবার বিরুদ্ধে আমি এর জন্য শাস্তি চাই। অপোলোর অমানবিকতায় এই মহিলা তার স্বামীকে হারিয়েছেন বলে অভিযোগ, যা খতিয়ে দেখতে ইতিমধ্যেই 6 সদস্যের কমিটি করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার অপোলো হাসপাতালে যান তদন্ত কমিটির সদস্যরা। সূত্রের খবর, যে চিকিৎসকেরা সঞ্জয়ের চিকিৎসা করেন, যে নার্সরা তাকে দেখেন, তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়। সূত্রের দাবি, তদন্তের প্রাথমিক পর্যায়ে অপোলো হাসপাতালের ভূমিকায় কিছু ত্রুটি ধরা পড়েছে। অপোলো কর্তৃপক্ষের বক্তব্যেও কমিটি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। এ প্রসঙ্গে অপোলো হাসপাতালের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, এ নিয়ে তদন্ত চলছে, তাই কোনো মন্তব্য করব না। টাকার জন্য সঞ্জয়কে আটকে রাখার অভিযোগের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের হাতে আরো চাঞ্চল্যকর একটি তথ্য এসেছে। তা হলো, টাকা না দেওয়া পর্যন্ত তার চিকিৎসা শুরুও হয়নি। সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 16ই ফেব্রুয়ারি দুপুর 2:10 সঞ্জয়কে ভর্তি করা হয়েছিল, কিন্তু বিকেল 5:30 প্রথম পরীক্ষা হয়। অর্থাৎ চিকিৎসা শুরু হয় 3 ঘন্টা 20 মিনিট পর। অর্থাৎ চিকিৎসা পরিভাষা যাকে গোল্ডেন আওয়ার বলে। প্রাথমিক তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওই দিন বিকেল 5:10 30,000 টাকা প্রথম পেমেন্ট করা হয়, আর চিকিৎসা শুরু হয়েছিল বিকেল 5:30টায়। সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তর মনে করছে টাকা না মেটাতে পারায় ভর্তি করেও সঞ্জয়ের চিকিৎসা শুরু করা হয়নি। 30,000 টাকা হাতে পাওয়ার পরই শুরু হয়েছিল প্রাথমিক চিকিৎসা। সঞ্জয়ের পরিবার অভিযোগ তুলেছে, অপোলোর বিল নিয়ে টালবাহানার জেরেই এসএসকেএমে নিয়ে যেতে দেরি হয়েছিল। সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তদন্ত রিপোর্টেও উল্লেখ করা হয়েছে, 23শে ফেব্রুয়ারি বিকেল 4:30 ডেবিট কার্ডে 5,000 টাকা পেমেন্ট করেছিল সঞ্জয়ের পরিবার। তারপর ডেবিট কার্ডে মেটানো হয় আরও 41,000 টাকা। এরপর নগদে প্রথমে 50,000 টাকা, তারপর আবার নগদে 2,12,000 টাকা। শেষে রাত 10টায় 3,60,000 টাকা মূল্যের পোস্ট ডেটেড চেক দেন সঞ্জয়ের পরিজনেরা। সূত্রের খবর, তা সত্ত্বেও গ্যারান্টি হিসেবে জমা রাখা হয় সমমূল্যের ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট। প্রাথমিক তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 23শে ফেব্রুয়ারি বিকেল 4:30 থেকে রাত 10টা পর্যন্ত কয়েক দফায় পেমেন্ট করা হয়েছিল 7,93,000 টাকা, অথচ বিল হয়েছিল 7,23,000 টাকা। অর্থাৎ টাকার জন্য সঞ্জয়কে ছাড়তে দেরি করা হয়েছিল বলেও তদন্তকারীদের প্রাথমিক অনুমান। অন্যদিকে সঞ্জয় রায়ের পরিবারের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অপোলো কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে ফুলবাগান থানা। সঞ্জয়ের চিকিৎসা সংক্রান্ত সব নথিও 48 ঘন্টার মধ্যে চেয়ে পাঠানো হয়েছে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর সৃজন মুখোপাধ্যায়কে দিয়ে শুরু করব। ডক্টর মুখার্জি, আপনি বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এলেন, তথাকথিত কর্পোরেট হেলথ কেয়ারের যেখানে গোটা কনসেপ্টারই শুরু, এখানে যখন এলেন তখন যোগ দিলেন যে বেসরকারি হাসপাতালে, এই কর্পোরেট স্ট্রাকচারের কোনো রকম যে অভিযোগগুলো গত 3-4 দিন ধরে বারবার ডাক্তারবাবুরা স্টুডিওতে বলছেন যে ব্যবসা দিতে হবে নির্দিষ্ট অঙ্কের, একটা টার্গেট সেট করে দেওয়া হয়, আপনাকে কোনোদিন ফেস করতে হয়েছে? আমি একবার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আপনার জানতে চাইব। ব্যাপারটা একটা সামগ্রিক পরিস্থিতি থাকে, প্রত্যেককে একভাবে জিনিসটা ফেস করতে হয় না, এটা বোঝার জায়গা আছে। তার কারণ হচ্ছে প্রত্যেক স্পেশালিস্টের, প্রত্যেক ডাক্তারের অবস্থান এক নয়। কিছু ডাক্তার সামগ্রিকভাবে হাসপাতালের উপরে তার নিজের অস্তিত্বের জন্য ডিপেন্ডেন্ট, তাদেরকে হয়তো সরাসরি শুনতে হয় এই কথাটা। যারা ঠিক অতটা সেরকম নয়, তাদেরকে উল্টো করে ব্যাপারটা তাদের দিয়ে করানোর চেষ্টা করা হয়। তারা পদে পদে এটা বুঝতে পারে যে তাদের যে গুরুত্ব, একটা কর্মক্ষেত্রে গুরুত্বটা তো খুব জরুরি একটা জায়গা। সেই কর্মক্ষেত্রের গুরুত্ব এবং গুরুত্বের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড হচ্ছে তাদের কাছে কত কাজ হবে কি হবে না, সেইটা কমানো বাড়ানোর একটা টিউনিং সুইচ থাকে ম্যানেজমেন্টের হাতে। সেই সুইচটাকে ঘুরিয়ে ফিরিয়ে এই ব্যবস্থাটা করা হয় বাকি ডাক্তারদের ক্ষেত্রে, মানে যাদেরকে খুব সহজে বলা যায় যে দেখো ভাই তোমার এটা করতে হবে, তার কারণ হচ্ছে তুমি এই হাসপাতালে থাকলে 5 লাখ টাকা রোজগার করবে, বাইরে বেরোলে তুমি 50,000 টাকা রোজগার করতে পারবে না, সেটা সেই ডাক্তার খুব ভালো করে জানে। সেই ডাক্তারদের সরাসরি বলা হয়
আর এর বাইরের যে ডাক্তাররা মানে যারা কিনা একটু ভালো মানে যাদেরকে নিয়ে একটু মুশকিল আছে তাদেরকে সামলানো, যারা ইন্ডিপেন্ডেন্টলি পয়সাটা জমাতে পারবেন, সোজা বাংলায় বলুন। এক্স্যাক্টলি, তাদের কাছে করা হয় ব্যাপারটা, তাদের প্রতিটা কাজকর্মে এরম ভাবে অসুবিধা তৈরি করা হয় তাদের জন্য, পেশেন্ট তাদের খোঁজ করতে এসে তিনি শহরে নেই জেনে অন্য জায়গায় চলে যাওয়া, এরকম নানান ভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওই টিউনিংটা করে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে যতক্ষণ পারা যায়। যখন আর পারা যায় না তখন সরাসরি কনফ্রন্টেশন শুরু হয়। যারা কিনা একটু ভালো মানে যাদেরকে নিয়ে একটু মুশকিল আছে তাদেরকে সামলানো, যারা ইন্ডিপেন্ডেন্টলি পয়সাটা জমাতে পারবেন, সোজা বাংলায় বলুন। এক্স্যাক্টলি, তাদের কাছে করা হয় ব্যাপারটা, তাদের প্রতিটা কাজকর্মে এরম ভাবে অসুবিধা তৈরি করা হয় তাদের জন্য, পেশেন্ট তাদের খোঁজ করতে এসে তিনি শহরে নেই জেনে অন্য জায়গায় চলে যাওয়া, এরকম নানান ভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওই টিউনিংটা করে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে যতক্ষণ পারা যায়। যখন আর পারা যায় না তখন সরাসরি কনফ্রন্টেশন শুরু হয়। আচ্ছা, এর উল্টো দিকে ধরুন যারা মেনে নিলেন, যাদের এই মুহূর্তে স্বাধীনভাবে একটা কিছু করবেন এতটা আত্মবিশ্বাস অথবা যোগ্যতা নেই, তার পরিস্থিতি নেই, তারা সেইখান থেকে সেই ডাক্তারবাবুদের তো মানে তাদের ওপর চাপটা রোগীদের ওপরও আলটিমেটলি কিন্তু তাদের দিতে হচ্ছে সরাসরি। তো সেক্ষেত্রে তো রোগীদের সাফার করার একটা মানে আমি বলছি অনিবার্য হয়ে পড়ছে, কোনো উপায় নেই রোগীদের বাঁচার। প্রতি মুহূর্তে তারা সাফার করছে। হ্যাঁ, এই ব্যাপারটা সম্পর্কে সরাসরি বলতে গেলে পয়েন্ট টু পয়েন্ট বলা খুব ডিফিকাল্ট। এটা অনেক বড়, এটা একটা বিরাট বড় সামাজিক পরিকাঠামোগত জিনিসের সঙ্গে সরাসরি যুক্ত। মানুষ কোথায় যাচ্ছে, মানুষ কি একজন ডাক্তারের কাছে যাচ্ছে? যারা কর্পোরেট হাসপাতালে যাচ্ছে তারা অনেকেই একটা ব্র্যান্ড নেমের কাছে যাচ্ছে, তারা সেই ডাক্তারের কাছে যাচ্ছে না। উল্টোটাও সমান সত্যি, অনেকেই আছে যারা হয়তো ব্র্যান্ডে যাচ্ছে, যেতে বাধ্য হচ্ছে, কারণ ডাক্তার বাবুটিকে তাকে চাই। সেই জিনিসটা যতটা সত্যি বলে মনে হয়, এটার এই জায়গাগুলো খুব তর্ক সাপেক্ষ, মানে আমি বলছি এর পরিসংখ্যান কে আর বের করছে। যে কোনো জিনিস যখন একরকম ভাবে চলতে থাকে সবাই অপছন্দ করা সত্ত্বেও, মানে আজকে এত আলোচনার পরে এই মুহূর্তে কি কর্পোরেট হাসপাতালে একজন তার বাড়ি বিক্রি করে নিয়ে গিয়ে তার পেশেন্টকে ভর্তি করছে না? করছে, কিন্তু তার আমাদের মধ্যে এই চেতনাটা থাকছে না যে আজকে বাইপাসের উপরে একটা বিরাট বড় বোর্ডে মোটামুটি বাইপাস করালে হাইড্রোসিল ফ্রি এই ধরনের একটা বিজ্ঞাপন যদি দেখা যাচ্ছে, সেটা দেখার পরে সেই জায়গায় মানুষ যাচ্ছে। এটা সাবানের কোম্পানি নয়, এই বিজ্ঞাপন চলতে পারে না, কিন্তু এই বিজ্ঞাপন দেখে মানুষ সেই জায়গায় যাচ্ছে। আজকে যদি সারা দেশে কয়েক কোটি হোর্ডিং দিতে হয়, আমার একটা ছোট্ট হাসপাতাল রয়েছে, আমি 9 বছরে একটা বিজ্ঞাপনের হোর্ডিং ভাড়া করার মতো ক্ষমতা হয়নি আমার। আজকে একটা হাসপাতালের যদি কয়েক কোটি বিজ্ঞাপন সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা থাকে, সেই বিজ্ঞাপনের টাকাটা কে দিচ্ছে? এর প্রধান ব্যবসা তো ওই ডাক্তারিটা, পেশেন্টকে দিতে হবে। পেশেন্ট বিজ্ঞাপন দেখে যখন যাচ্ছে, এবং আলটিমেটলি বিজ্ঞাপনের মাসুল, বিজ্ঞাপনের ভাড়া, বিজ্ঞাপনের অর্থ কিন্তু রোগীদের এবং তার পরিবারের পকেট থেকে আসছে। আমি দ্রুত আপনাদের দেখাবো যে শুধুমাত্র কয়েকটা বিশেষ এই কলকাতা শহরের নামি দামি হোর্ডিং সর্বস্ব হাসপাতাল কিংবা নার্সিংহোম নয়, জেলায় জেলায় বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে কিন্তু এই দুষ্টচক্র ছড়িয়ে পড়েছে। কড়া নজর দিচ্ছে এবার রাজ্য সরকার। একটা ইট কাঠ খড়ের ইন্ডাস্ট্রি আর একটা মানুষের জীবন বাঁচানোর ইন্ডাস্ট্রি, দুটোর মধ্যে অনেক তফাৎ। হাসপাতাল আর কসাইখানা এক নয়। 5 দিনের ব্যবধানে পরপর দুবার কড়া দাওয়াইয়ে বেশ কিছু ক্ষেত্রে ফলও মিলেছে। কলকাতার পর এবার জেলার বেসরকারি স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্র খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী যখন জেলা সফরে যাবেন তখন ওই জেলার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, কয়েকটি জেলা থেকে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রীর কাছে, তার প্রেক্ষিতেই এবার পদক্ষেপ নিতে চলেছেন তিনি। নবান্ন সূত্র খবর, বৈঠকে জেলার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির পরিকাঠামোর কি হাল তা জানতে চাইবেন মুখ্যমন্ত্রী। বিল সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে খোঁজ খবর নেবেন তিনি। জেলার অসুখ সারানোর জন্য যে প্রশাসন প্রেসক্রিপশন তৈরি করে রেখেছে, সোমবারই তার ইঙ্গিত মিলেছিল মুখ্যমন্ত্রীর মন্তব্যে। টেনে এনেছিলেন রোগীর বাবার আত্মহত্যার ঘটনায় শিরোনামে আসা বর্ধমানের পিজি নার্সিংহোমের প্রসঙ্গ। জেলায় যে রুরাল নার্সিংহোমগুলো আছে তারা তো এক একজনের নাম নিয়ে করে ফেলছে। আমি দেখছি পিজি হসপিটাল একটা হাসপাতাল, সবাই জানে নামে, পিজির নামে নার্সিংহোম করছে, কে দিল পারমিশন? বিল মেটানো নিয়ে টানাপোড়েনের জেরে বর্ধমান শহরেরই আরেক নার্সিংহোমের বিরুদ্ধে রোগীর পরিবারকে জেলে পোড়ার হুমকির অভিযোগ উঠেছে। এবার জেলা থেকেও এইসব সমস্যার স্থায়ী সমাধান চান মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্র খবর, চিকিৎসক, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির একাংশের সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের আঁতাতের অভিযোগও মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে। অর্থাৎ বার্তাটা স্পষ্ট, সমস্যার শেকড়ে পৌঁছতে চাইছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।
চন্দ্রিমাদি, ব্যাঙের ছাতার মতো এই নার্সিংহোম হাসপাতালগুলি জেলায় গজিয়ে উঠেছে বেসরকারি, এবং এক্ষেত্রে অডিট এবং অন্যান্য যেসব নিয়ম কানুন কোনো কিছুর ধার ধারা হচ্ছে না, এমন জায়গায় গেছে যে গতকাল এবিপি আনন্দে আমরা দেখিয়েছি, আজকে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে যে বীরভূমে বেসরকারি নার্সিংহোমগুলোর সঙ্গে অ্যাম্বুলেন্স চালকদের যোগাযোগ সেই ভাঙতে জিপিআরএস বসানোর কথা হচ্ছে। কি ভাবছে এই অবস্থায় তো হয়েছে দাঁড়িয়েছে, এবং তারই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কঠিন পদক্ষেপ নেবার কথা বলেছেন এবং নিচ্ছেন। যা এখন দেখছেন আপনারা যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টেরও অ্যামেন্ডমেন্ট আসবে এবং রেগুলেটরি কমিশনও বসবে। এইগুলো সমস্ত পদক্ষেপগুলোই মুখ্যমন্ত্রী নিচ্ছেন এই সমস্ত ব্যাপারগুলোকে চেক করবার জন্য। এই দুষ্টচক্র সরকারি বেসরকারি সব হাসপাতালের সঙ্গে যেভাবে জড়িয়ে আছে সেগুলোকে ধরবার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন, এবং কঠিন পদক্ষেপ হবে। একটা ঘটনা যখন আগামী হয়, 3 তারিখ সবাই অপেক্ষা করে আছে বিধানসভায় কি বিল আসে, একটা বিল আনবেন, এবং এই যে মানে একটা ঘটনা যখন হয় তখনই তারই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো আনবার একটা প্রেক্ষাপট তৈরি হয়। আপনি নিশ্চিত পরিবর্তনগুলো স্থায়ী হবে? নিশ্চয়ই, তার কারণ হচ্ছে দেখুন ভারতবর্ষের সংবিধান 100টার ওপর পরিবর্তন সংশোধনী এসেছে, বাই প্যাসেজ অফ টাইম কিন্তু এগুলো আসে, এবং সমাজে যে ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে আইন পরিবর্তনের ক্ষেত্রে সেগুলোকে মুখ্য জায়গায় এনে সেটা করা হয় তারই প্রেক্ষিতে। এখানেও ঠিক তাই হচ্ছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই করছেন। আমি দ্রুত একবার দেখে নেব যে জিপিআরএস এর কথা বললাম, যে অ্যাম্বুলেন্সগুলোতে জিপিআরএস প্রযুক্তি বসাতে হচ্ছে, তার কারণ একটা অশুভ নেক্সাস তৈরি হয়েছে এই অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে বেসরকারি হাসপাতালের। দেখুন, অদৃশ্য এক খেলায় বদলে যাচ্ছে অ্যাম্বুলেন্সের ডেস্টিনেশন। গ্রামীণ মহকুমা হাসপাতাল থেকে আরও উন্নত সরকারি হাসপাতালে রেফার হওয়া রোগীকে নিয়ে চলে যাচ্ছে নার্সিংহোম কিংবা বেসরকারি হাসপাতালে। বীরভূমে এই মারাত্মক অভিযোগ ঘিরে শোরগোল পড়ার পর এবার পদক্ষেপ নিল প্রশাসন। মঙ্গলবার রামপুরহাট হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মাতৃযান ও নিশ্চয়যান প্রকল্পের অধীনে যেসব অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলিতে জিপিএস সেট লাগানো হবে। অ্যাম্বুলেন্স মালিকদের বলা হয়েছে 2 দিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে। হাসপাতাল সুপারের ঘর থেকে সব গাড়ির ওপর নজরদারি চলবে, মনিটরে ফুটে উঠবে অ্যাম্বুলেন্সের লাইভ লোকেশন। রেফার হওয়া সরকারি হাসপাতালের বদলে অ্যাম্বুলেন্স যদি রোগীকে নিয়ে অন্য কোথাও যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জিপিএস এটা কিন্তু লাগাতে বলা হয়েছে। জিপিএসটা লাগালে কোন জায়গাটা গাড়ি যাচ্ছে, কোন জায়গায় ঢুকলো, হ্যাঁ কোন জায়গায় মানে দাঁড় করালো, এই সমস্ত কিন্তু এখান থেকে মনিটরিং করা যায়। সমস্ত ওদের যারা এখানে যেগুলো এমপ্যানেলড আছে, যে সমস্ত গাড়িগুলো মাতৃযান বা নিশ্চয়যান হিসাবে আছে, তাদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই লাগাতে রাজি আছে, লাগাবে আর কি। এবং এটা সিদ্ধান্ত হয়েছে, এবং যাদের যাদের জিপিএস থাকবে তাদেরকেই রেফারেল পেশেন্ট নিয়ে যাবে। শুধু অ্যাম্বুলেন্সে জিপিএস সেট বসানোই নয়, মাতৃযান ও নিশ্চয়যান প্রকল্পের অ্যাম্বুলেন্স চালকদের প্রোফাইলও রাখা থাকবে রামপুরহাটের এসডিপিও ও আইসির কাছে, যাতে অভিযোগ উঠলে কোনো চালক সম্পর্কে দ্রুত বিশদে তথ্য পাওয়া যায়। আমাদের পক্ষে জিপিএস থাকলে সবথেকে সুবিধা হবে। আজকে যেটা আমাদের এসডিও মহাশয় আর রাষ্ট্র বন্দ্যোপাধ্যায় যেটা পড়েছেন, আমাদের খুব সুবিধা হয়, খুব ভালো হয়েছে। গত 19শে ফেব্রুয়ারি সদ্য মা হওয়া চুমকি লেটকে রামপুরহাট হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। বরাদ্দ হয়েছিল মাতৃযান প্রকল্পের অ্যাম্বুলেন্স। অভিযোগ, ওই চালক অন্য এক বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগীকে বর্ধমানে পাঠান, কিন্তু রহস্যজনকভাবে মেডিকেল কলেজ হাসপাতালের বদলে ওই রোগীকে ভর্তি করা হয় বর্ধমান শহরেরই পিজি নার্সিংহোমে। চলতি মাসের 9 তারিখ একই ঘটনা ঘটে জোসেফ মাড্ডির ক্ষেত্রেও। অভিযোগ, অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বদলে তাকে রিলিফ নার্সিংহোমে নিয়ে যান। সোমবারই এই চক্রের পর্দাফাঁস করে এবিপি আনন্দ। বর্ধমানে গিয়ে আমাদেরকে যখন রেফার করে তখন আমরা কোথাও চিনি না, এবার ড্রাইভার গিয়ে নিয়ে গিয়ে যেখানে তুলবে সেখানে তো আমাদের যেতে হয়। সেই ক্ষেত্রে নিশ্চয়ই ড্রাইভারদের কোনো সার্ভিস থাকতে পারে। সামনে আসে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের রোগী ধরতে কার্যত এজেন্টের ভূমিকায় নেমেছে অ্যাম্বুলেন্স চালকদের একাংশ। তো এবারে যদি বলে কোন নার্সিংহোম ভালো, তখন আমরা বর্তমান বলি। একটা হসপিটালের কস্ট হচ্ছে কারুর 10 কোটি, কারুর 1.5 কোটি, কারুর 5 কোটি। সে টাকাটা আসবে কোথা থেকে? কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা গাড়ি চালিয়ে এসছে, তাকে একটু খাওয়া দাওয়া দেওয়া হয়।
এবিপি আনন্দে এই প্রতিবেদন সম্প্রচার হওয়ার পরই তৎপর হয় রামপুরহাট হাসপাতাল কর্তৃপক্ষ। ঠিক হয়, নজরদারির আওতায় আনা হবে সরকারি প্রকল্পের অ্যাম্বুলেন্স চালকদের। হাসপাতাল চত্বরে কোনো বহিরাগত অ্যাম্বুলেন্স রাখতে দেওয়া হবে না। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। ডক্টর অভিষেক দের কাছে আসবো। ডক্টর দে, আমি শুরুতে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে কোনোভাবে এই প্রাইভেট হেলথ কেয়ারকে একটা অডিটের আন্ডারে আনা যায়? মানে আমি বলছি, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কৌশিক দাস, রাহুল দাসের দাদা। আমি দেখাবো যে রাহুল বাবুর সঙ্গে ঠিক কী হয়েছে। ধরুন বেসরকারি হাসপাতাল একটা বিল ধরিয়ে দিচ্ছে, সেটা বিপুল অঙ্কের 1,90,000, তার কোনো ব্রেকআপ নেই, ব্রেকআপটা আপনাকে চাইতে হবে। ধরুন বিদেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর একটা ভূমিকা থাকে, এখানে কোনোভাবে সরকারি বেসরকারি কোনো অডিট শুরু করা যায় যে সত্যি সত্যি আপনি এই তুলো, এই গ্লাভস, এই ওষুধ লেগেছে কিনা, লাগা সম্ভব কিনা? সব দিকটাই খুব ইম্পর্টেন্ট। মানে আমরা এটাকে সদর্থকভাবে দেখি, মানে একটা তো ক্রিটিসিজম বা ঠিক 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 ঠিক, এই নাড়াচাড়া হলে তো সমাজটাই স্ট্রিমলাইন হবে। আমি সবার জন্যই বলছি যে একটা কিন্তু অল নেগেটিভ সেট অ্যাসাইড, আমাদের কিন্তু লাস্ট 5-6 বছর দেখছি আমাদের কলকাতায় কিন্তু একটা হেলথ সেক্টরে বুম হয়েছে, এবং যেটা আমি একটা সময় যেটা শুধু দক্ষিণমুখী ছিল, সেখান থেকে কিন্তু আমরা আমাদের সেটআপকে ভরসা করতে শিখছি, এন্ড ইটস আ ভেরি গুড থিং। এবার আমাদের যারা কর্পোরেট হসপিটাল চালাচ্ছে তাদেরও বুঝতে হবে যে এটা কিন্তু সোনার একটা দেওয়া মুরগি, একবারে কেটে না ফেলি। এবং আমরা তো পুরো ইস্টার্ন জোনে এবং বাংলাদেশের একটাই বড় শহর, এখানে সব জায়গা থেকে আসতে পারে। আমরা যদি ভালো সার্ভ করতে পারি, আমরা যদি বেটার অল্টারনেটিভ উঠে আসি, তাহলে কিন্তু আমাদের জন্য একদম। আপনি বাংলাদেশের উদাহরণ বললেন, সেদিন মুখ্যমন্ত্রী সতর্ক করলেন। আজকে একজনের সঙ্গে এই কিছুক্ষণ আগে আমাদের স্টুডিওতে স্থান সংকুলন, সময় সংকুলনের জন্য আনতে পারলাম না, তার 65,000 টাকা বেসরকারি নার্সিংহোমটার ইঞ্জেকশনের দাম চাইছে। বাইরে সেই একই ইঞ্জেকশন হচ্ছে 30,000 টাকা, হসপিটাল বলছে অ্যালাউ করবো না। শেষ পর্যন্ত মিডিয়ার নাম শুনে অ্যালাউ করেছে। মানে আমি বলছি, এক্ষেত্রে তো কোথাও ওই আপনি যে কথাটা বললেন যে সোনার ডিম পাড়া হাঁসটাকে রক্ষা করতে হবে, কেটে ফেললে চলবে না। শুধু একটা মানুষের থেকে কতটা বেশি বিল না পেয়ে না করে আমরা কত বেটার সার্ভ করতে পারি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে একটা জিনিস এটাও বুঝতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার লেভেল তো ডিফারেন্ট, সেজন্য বিলস লেভেল ডিফারেন্ট হতে পারে। মানে আমি একটা ধরুন, আমি ডার্মাটোলজিস্ট, আমাদের একটা লেজার 5 লাখ টাকা একটা চাইনিজ লেজার পাওয়া যেতে পারে, আবার একটা ইসরায়েলি লেজার বা একটা আমেরিকান লেজার হয়তো 2-3 কোটি টাকা দাম। পাশাপাশি ডক্টর দা এটাও মানতে হবে যে আমি যে প্যাকেজে ভর্তি হব তাতে আমার অন্যান্য সুযোগ সুবিধার বিল বাড়তে পারে, আমার ওটি রেটটা তো বাড়তে পারে না। সেই ডিফারেন্স অবধি হচ্ছে। আপনি 1 কোটি টাকার যদি চিকিৎসা করেন, সেই প্যাকেজে যান, আপনার ওটি রেট একরকম আর 2,000 টাকার একরকম। এটা তো এটা কখনোই হতে পারে না। যেটা আপনি যেটা বলছেন যে ট্রান্সপারেন্সি টাকাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেখানে আমি দেখতাম বাইরে যেটা হতো যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু একটা বড় ভূমিকা থাকে, একটা সবার জন্য ইন্স্যুরেন্সের ব্যাপারটা আমাদের সামগ্রিকভাবে ভারতবর্ষে আসা উচিত। যেটা এই যে এত অসহায় বোধ হচ্ছে, আপনার আমার নিয়মে যেহেতু খুব রিলেটিভ কেউ অসুস্থ হয়ে পড়ে, তখন তো আর ভাবতে বসি না যে বাড়িতে গিয়ে খাবার পাবো কিনা, তখন যা থাকে তাই দিয়ে চিকিৎসা করাতে হয়। কিন্তু এইরকম অবস্থায় যেতে হবে কেন? দেয়ার শুড বি গুড সাপোর্ট সিস্টেম উইথ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। সেটা আমাদের ম্যান্ডেটারি করতে হবে, সেটা আমাদের বাধ্যতামূলক করতে হবে, এবং সেটা যাতে ইন্স্যুরেন্স কোম্পানি বেটার প্ল্যাটফর্ম টু প্লাই করে সেটাও দেখতে হবে। আর আমার একটা প্রস্তাব আছে, এটা সবাই মিলে ভাবা যেতে পারে যে আমাদের তো 4টে বেসিক্যালি এখানে ফ্যাক্টর আছে। একটা হলো কর্পোরেট মালিকরা যারা বিজনেস চালাচ্ছে, তাদেরও বিজনেস করতে হবে। একটা ইন্স্যুরেন্স কোম্পানি যারা ইন্স্যুরেন্স দেবে এবং তারা যাতে সামগ্রিকভাবে ইন্স্যুরেন্স দিতে পারে, সেটা ডাক্তারবাবুদের কিছু বক্তব্য থাকে এই সমস্ত ব্যাপারে। আর যারা পেশেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে সমাজে বিভিন্ন শ্রেণীর নাগরিকরা, ঠিক আছে? এরকম একটা বডি যদি এম্পাওয়ারমেন্ট করা যায়, যারা টাইম টু টাইম একটা অডিটের কাজ করবে। এখানে অডিট কিন্তু শুধু একটা প্রেসক্রিপশন দিয়ে হয় না, অডিট ইনফ্রাস্ট্রাকচারে করতে হবে। এই যে বলা হচ্ছে যে আমার এখানে একটা ল্যাপারোস্কোপি হচ্ছে, সত্যি ল্যাপারোস্কোপি হওয়ার মতো জায়গা আছে কিনা সেটা দেখতে হবে। গুরুত্বপূর্ণ সাজেশন, কোনো সন্দেহ নেই। আমি কৌশিক বাবুর কাছে যাব, তার আগে দ্রুত একবার রাহুল বাবুর এবং কৌশিক বাবুর পরিবারের সঙ্গে ঠিক কি হয়েছে দেখাবো আপনাদের। শুনেছিলেন কলকাতায় ভালো ভালো হাসপাতাল আছে, সেখানে নাকি উন্নত চিকিৎসা হয়। ছুটে এসেছিলেন কোচবিহার থেকে, কিন্তু এই স্কুল শিক্ষকের অভিজ্ঞতা হয়েছে ভয়াবহ। 24শে জানুয়ারি বিএম বিড়লা হাসপাতালে ভর্তি হন রাহুল দাস। তার হার্টে ব্লক ধরা পড়ে। 28শে জানুয়ারি বাইপাস হয়। 2 লাখ টাকা বিল মিটিয়ে 5ই ফেব্রুয়ারি ছাড়া পান তিনি। কোচবিহার ফেরার জন্য 10 তারিখ যখন শিয়ালদা স্টেশনে পৌঁছন, তখন হাসপাতাল থেকে একটি ফোন আসে। বলা হয় দ্বিতীয় দফায় পরীক্ষা করতে হবে। ওইখান থেকে ফোন বিএম বিল্ডার থেকে যে আপনার ভাইয়ের আরেকবার রক্ত পরীক্ষা করতে হবে। তাড়াতাড়ি করে আসলাম ভাইকে নিয়ে, তাই আরেকবার রক্ত পরীক্ষা করে 10 মিনিটের মধ্যে রিপোর্ট দিয়ে দিল। ডাক্তারবাবু দেখে বলছে একে ইমিডিয়েট ভর্তি করতে হবে। কেন ডাক্তারবাবু? বলে যে ইনফেকশন হয়ে গেছে। কি বললো, টিসি কাউন্ট 2100-তে নেমে গেছে। ভয় দেখাচ্ছে, আপনি যদি ভর্তিও করেন এই মুহূর্তে, আপনি ভর্তি করুন, তবু কোনো গ্যারান্টি দেবো না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে ফের রাহুলকে বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করে দেন তাঁর দাদা। দ্বিতীয় দফায় বিল হয় 2,70,000 টাকা।
পরিবারের দাবি 11 দিন ভর্তি থাকার পর হাসপাতাল বলে তাদের ওখানে টিসি কাউন্ট কমার চিকিৎসা হয় না। ওই গ্রুপেরই সিএমআরআই হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। সেই মতো সিএমআরআই এ জ্বর নিয়ে ভর্তি হন রাজীব। 8 ঘন্টায় বিল হয় 34,000 টাকা। পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে এরপর পরিবার রাজীবকে ছাড়িয়ে অন্যত্র নিয়ে চলে যায়। এখন তিনি সুস্থ, কিন্তু অভিযোগ বিএম বিড়লা হাসপাতালের ফার্মেসি থেকে নেওয়া সত্ত্বেও 4,200 টাকার ওষুধ এবং ইঞ্জেকশন ফেরত নিতে চাইছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আরও বিস্ফোরক অভিযোগও তুলেছে রোগীর পরিবার। বিএম বিল্লাতে অ্যাকচুয়াল শুধু মেডিসিন হিসাবে লিখে দেয় যে অমুক এত টাকা। আমরা অনেক মানে চাপাচাপি করাতে ওনারা আমাদের ব্রেকআপ দেওয়ার পরে আমরা এটা বুঝতে পারছি যে ব্যাপারটা এরকম। যে ইঞ্জেকশন এবং ওষুধগুলি ফেরত নেওয়া হয়নি বলে অভিযোগ, সেগুলির দাম নিয়েও প্রশ্ন তুলেছে রাজীবের পরিবার। সন্দেহ নিরসনের জন্য আমরা প্রথমে যাই পূর্ব যাদবপুর থানা এলাকার একটি ওষুধের দোকানে। সঙ্গী হন রাজীব ও তার দাদা। এই 4টে ওষুধ যদি আপনার এখান থেকে কেনা হয় তাহলে কত বিল হবে? 3,803 টাকা। 3,803 টাকা। 10%। হাসপাতাল থেকে আপনি কিনেছেন 4,226 টাকায়, এই যে ওষুধের দোকান বলছে 3,803 টাকা। আমাদের এখানে 10 থেকে স্টার্ট, 12 দিচ্ছি, কেউ 15 দিচ্ছি। পাশের একটি ওষুধের দোকানে গিয়েও একই অভিজ্ঞতা হলো আমাদের। এই ওষুধগুলো যদি আপনাদের সংস্থা থেকে কেউ কেনে তারা কি ডিসকাউন্ট পায়? অবশ্যই। হ্যাঁ, আমাদের 10% ডিসকাউন্ট ফ্ল্যাট। আচ্ছা, আর অনলাইনে আমাদের 15%। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে রোগীর পরিবার। ডিসকাউন্ট তো নেই, টাকা ফেরতও দিচ্ছে না, বাইরে তো অনেক কমে পাওয়া যায়। বিএম বিড়লা এবং সিএমআরআই এর তরফে অবশ্য দাবি করা হয়েছে রোগীর পরিবারের অভিযোগ ভিত্তিহীন। রাহুল দাসকে সুস্থ করে তুলতে যা যা করার হাসপাতাল সেগুলি করেছে। প্রায় প্রতিদিনই বেসরকারি হাসপাতালগুলির একাংশের বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ সামনে আসছে। চিকিৎসায় গাফিলতি, বিল নিয়ে টানাপোড়েনের জেরে মৃত্যু পর্যন্ত ঘটছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থকে সুরক্ষিত করতে শুক্রবার বিধানসভায় নয়া বিল আনছে রাজ্য সরকার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। রাহুল দাসের ভাই কৌশিক দাস আমার সঙ্গে স্টুডিওতে। কৌশিকবাবু, আমার গোটা বিষয়টা বারবার আপনাদের কাছ থেকে শুনে যেটা মনে হচ্ছে ভয়ঙ্কর একটা কমিউনিকেশন গ্যাপ। হাসপাতালের তরফ থেকে কখনো ব্রিফ করা হচ্ছে না, কি অসুখ হচ্ছে সেই সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা দেওয়া হচ্ছে না, খরচের ধারণা দেওয়া তো অনেক দূরের কথা। ঠিক কী ধরনের সমস্যায় এই এতগুলো সপ্তাহ ধরে মোকাবিলা করতে হলো আপনাদের? মানে প্রথমে তো 10 তারিখে আমরা ভর্তি হলাম, আবার নেক্সট টাইম ভাইকে ভর্তি করানো হলো। তারপরে ওনারা একদিন বলছে ভালো আছে, একদিন বলছে ঠিক নাই, একদিন বলছে যে টিসি কাউন্ট বেড়েছে। এইভাবে করতে বলতে আলটিমেটলি 20 তারিখে একটা বোর্ড মিটিং ডাকলেন। ওখান থেকে বললেন যে না, এখন মোটামুটি ঠিক আছে, টিসি কাউন্ট 3600 হয়েছে, 2100-তে ভর্তি করেছিলাম। তারপরে আবার ওটা 1200, তারপরে 1300, তারপরে দিন 1800, 2 দিন 1800, এইভাবে চলছে। তারপরে 20 তারিখে যখন বললেন যে ঠিক আছে, মোটামুটি আমরা আশা করছি ওনার যে ইনফেকশনটা আসলে কি ওনারা বলতে পারছেন না ঠিক করে। শেষ পর্যন্ত ইউরিন একটা ইনফেকশনের কথা বললেন। তারপরে বললো যে না, এটা এই ইনফেকশনটা একটু বেশি দিন থাকে, 2 দিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে, রিকভার করে যাবে। আমরা একটু আশ্বস্ত হলাম। তারপরের দিনকে ঠিক 12 ঘন্টা না কাটতে কাটতে আবার ফোন হাসপাতাল থেকে, বলছে যে পেশেন্টের যে কন্ডিশন কালকে যেটা বলেছিলাম তার থেকে এখন একদম বিপরীত। কেন, কী হয়েছে বললেন যে টিসি কাউন্টটা 1200-তে নেমে গেছে, হিমোগ্লোবিন 5.8-এ নেমে গেছে। আমরা তো এখানে কার্ডিওলজিস্টটা যেহেতু আমাদের এখানে মেডিসিনের ডাক্তার নেই, আপনি একটা কাজ করেন সিএমআরআইতে গিয়ে ভর্তি করে দিন। বুঝতে পেরেছি আমি গোটা বিষয়টা। চন্দ্রিমাদি, কোথাও একটা কিন্তু দেখুন লার্জলি কমিউনিকেশন গ্যাপ, যে হাসপাতাল অবধি বদল করছে কিন্তু প্রপার ব্রিফিংটা হচ্ছে না, সেই সময়টুকু দেওয়া হচ্ছে না, কি অসুখ সেটা অবধি বোঝানো হচ্ছে না। এটা অত্যন্ত গর্হিত অপরাধ, কারণ এইগুলো তো পেশেন্ট পার্টিকে বোঝাতে হবে যে কি হচ্ছে, ব্রেকআপ দিতে হবে মেডিসিনের। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটা কৌশিক বাবুরা ফেস করেছেন, যে ওষুধের দাম এবং এক এক জায়গায় এক এক রকম দাম, হাসপাতাল থেকে বেশি দামে কিনতে হচ্ছে। আমি জাস্ট একটু বলবার জন্য বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু হাসপাতালে, বিশেষ করে মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন হসপিটাল অবধি এখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান যেগুলো করেছেন, ফেয়ার প্রাইস মেডিসিন শপ, সেখানে কিন্তু রিবেটে মেডিসিন পাওয়া যাচ্ছে। অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সবচেয়ে নিম্ন রিবেট হচ্ছে, ন্যূনতম হচ্ছে 48%।
আর আহমেদ ডেন্টাল কলেজে সেখানে 77.2%, সেটা হাইয়েস্ট। মানে এখানে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে প্রত্যেকটা হাসপাতালের জন্য সেপারেট বিড করা হয়েছিল, এবং সেখানে যে হাইয়েস্ট রিবেট দিয়েছে, কিপিং ইন ট্যাক্ট আর কি যেগুলো কন্ডিশন, সেগুলো তার সমস্ত মান রক্ষা করে সেইটা, এবং সেটা খালি কিন্তু ইনপেশেন্টের জন্য না, খালি আউটডোর পেশেন্টের জন্য না, ফর জেনারেল পাবলিক। এইটা কিন্তু যদি কেউ একটু হাসপাতালের ভেতরে গিয়ে এই ওষুধগুলো কেনেন ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে, সব ওষুধ পাওয়া যায়। সব ওষুধ পাওয়া যায়, আর আরো রিবেটে পাওয়া যায়। মুশকিলটা তো আরোই, সেটা হচ্ছে বাইরের ওষুধ কিনে আনাটাকে প্রাইভেট হাসপাতালকে অ্যালাউ করাতে হবে। হ্যাঁ, মানে সমস্যাটা সেখানেও আছে। সেখানে তো এটা তো হতেই পারে না, এটা তো হাসপাতালের চয়েস হতে পারে না বলে আমার মনে হয়। কারণ মানুষ কোথা থেকে তার পেশেন্টের জন্য ওষুধ কিনে আনবেন, সেটা তো তার অধিকার, এবং সে তো চাইবেন যে যতটা কম এক্সপেন্সে সে ওষুধটা কিনে আন, যেটা যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 22 তারিখের ওই মিটিংয়ে বলেছেন যে আপনারা নিজেরা একটা খুলুন আর আপনারা অ্যালাউ করুন, বাইরে থেকে নিয়ে আসবে কেন, আপনি ওখানেই বলবেন। ঠিক, নিঃসন্দেহে একটা বড় ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজে যখন নাড়াচাড়া পড়ে তখন নানা ধরনের ঢেউ উঠতে থাকে। আমরা শুধু চেয়েছি যে এই স্বাস্থ্য পরিষেবা, যেটা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল যে যদি কিছু নিয়ম কানুন নজরদারি এই সমস্ত কিছু করে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবাটাকে উন্নত থেকে উন্নততর করে তোলা যায়, নিঃসন্দেহে কোনো বিশেষ হাসপাতাল কিংবা বিশেষ নার্সিংহোমের বিকরে শুধু অভিযোগের আঙুল তুললে হবে না, একটা গঠনমূলক সমালোচনার মাধ্যমে এই গোটা বিষয়টা স্ট্রিমলাইন করা নিঃসন্দেহে আমাদের প্রতিদিনের এই অনুষ্ঠান করে যাওয়ার অন্যতম উদ্দেশ্য। আমি এই অনুষ্ঠান শেষ করব দেখিয়ে শতাব্দী চক্রবর্তীর কথা, শতাব্দীর পরিবারের অভিযোগ যে ঠিক যেমন সঞ্জয়কে প্রাণ হারাতে হলো, ডান পাটা শতাব্দীকে হারাতে হয়েছে ঠিক সময় বেসরকারি হাসপাতালকে টাকা না দেওয়ার জন্য। এই ধরনের ঘটনা, এই ধরনের অভিযোগ থেকে যেন আমাদের শহর, যেন আমাদের রাজ্য, আমাদের দেশ সম্পূর্ণ মুক্তি পায়। দেখুন, ফের বিতর্কে অ্যাপোলো হাসপাতাল। সঞ্জয় রায়ের মৃত্যু বিতর্কের মধ্যেই সামনে এলো একই ধরনের আরও একটি মারাত্মক অভিযোগ। 1 ফেব্রুয়ারি পথ দুর্ঘটনায় ডান পায়ে গুরুতর চোট পান সিআইটি রোডের বাসিন্দা শতাব্দী চক্রবর্তী। ওই দিনই বছর 23-এর এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে অ্যাপোলোয় নিয়ে যাওয়া হয়, কিন্তু অভিযোগ টাকা ছাড়া ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। ফুলবান থানা ওসি অনেকে আমাদের হেল্প করেছেন। ওসি উনি বলেছেন যে এত রাত্রেবেলা আপনার টাকা চেয়েছেন কেন, আগে চিকিৎসার ব্যবস্থা করুন। ডাক্তারবাবু এখন অন্য ধরে নিয়েছে, আপনার আগে টাকা জমা দেননি তো, ওই জন্য উনি এখন অন্য ওটি করছেন, ওটা পরে আপনার ওটি হবে। পরের দিন সকালবেলা দিয়েছি ক্যাশ, তাতে বলেছে ওতে হবে না, আরো টাকা লাগবে, তখন আমরা 1 লাখ টাকা চেক জমা দিয়েছিলাম। দুদিন পর আরেকটি অস্ত্রোপচার হয় শতাব্দীর। পরিবারের দাবি চিকিৎসক আশ্বাস দেন চ্যানেল করা হয়েছে, পা বাদ দিতে হবে না। 7 ফেব্রুয়ারি বিলের অঙ্ক পৌঁছয় 6,30,000 টাকায়। পরিবারের দাবি এরপরই তারা রোগীকে অন্যত্র সরাতে চান। অভিযোগ বিলের পুরো টাকা না মেটানোয় শতাব্দীকে ছাড়তে চায়নি অ্যাপোলো, বাধ্য হয়ে চেকে বাকি টাকা পেমেন্ট করে পরিবার। অভিযোগ এক্ষেত্রে সঞ্জয়ের ঘটনারই পুনরাবৃত্তি হয়। অ্যাপোলো জানায় যেহেতু পোস্ট ডেটেড চেক, তাই গ্যারান্টি বাবদ কিছু জমা দিতে হবে। একজন আত্মীয়ের প্যান কার্ড জমা রাখলে রোগীকে ছাড়া হয়। এরপর শতাব্দীকে RN টেগোর হাসপাতালে নিয়ে যান পরিজনেরা। সেখানে অস্ত্রোপচার করে তার ডান পা হাঁটুর নিচ থেকে বাদ দিতে হয়েছে। 16 থেকে 17 ঘন্টা ওনারা ওটি করেননি। RN টেগোর ডাক্তার একই কথা, যে প্রথম গোল্ডেন আওয়ার্সে যদি হতো তাহলে পাটা বেশি হতো। একটা পা বাদ গেলেও শতাব্দীর আত্মীয়দের হয়রানি অবশ্য শেষ হয়নি। চূড়ান্ত বিল নিতে এবং প্যান কার্ড ফেরত পেতে রবিবার অ্যাপোলোতে যায় পরিবার। অভিযোগ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় চেক ক্লিয়ার হয়নি, তাই চূড়ান্ত বিল দেওয়া যাবে না। মঙ্গলবার ফের হাসপাতালে আসে শতাব্দীর পরিবার। ব্রেকআপ বিলটা দিয়েছেন, আমরা প্রভিশন বিলটা দিয়েছিলাম। এবার ব্রেকআপ বিলটা দিয়ে যখন দিচ্ছেন তা প্রভিশন বিলটা রেখে নিচ্ছেন। আমি বললাম প্রভিশন বিলটাও দিন, এটা তো আমার কাছে ছিল, আমি ট্যালি করবো এটা। বলছেন না ওইটা দেওয়া যাবে না। তারপরে বলছেন না তাহলে আপনাকে এক কাজ করি, আপনাকে সুপারের ঘরে গিয়ে এবার যেতে হবে। তাহলে আমার যেটা দিচ্ছেন সেটাই দিন, আমি একটু ট্যালি করবো। বলেন না। এইসব অভিযোগের প্রেক্ষিতে অ্যাপোলোর তরফে জানানো হয়েছে অন্যান্য কাজে তারা ব্যস্ত, তাই এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। যা বলার বুধবার বলা হবে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। লিভোসিন ডিএস হার্বাল লিভার টনিক, লিভারের সুরক্ষায় রোজ ব্যবহার করুন। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানেই তুলসী প্রকাশনী।
রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা একদম সত্যি। স্বস্তি টেলিকমিউনিকেশন, জোড়া মন্দির ক্রসিং, বাগুইয়াটি। স্বস্তি গ্রুপ অফ কোম্পানিজ।